গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আর দীপার সারাদিনের সাতকাহনের আরও একটা নতুন ব্লগে সকাল থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 7:15, আর এই সময় থেকে আজকের ব্লগটা শুরু করছি। আরও সকালে ঘুম থেকে উঠেছি, ঘরের বাসি কাজকর্ম শেষ করে এখন চলে এসেছি একটু ব্রেকফাস্ট বানাবো বলে। বেশ কিছুদিন ধরে না ব্রেকফাস্ট আর বানানো হয় না। তার মধ্যে এত গরম পড়েছিল, যদিও বা বানানো হয় সেটাও খুব হালকা পুলকা, তাই সেরকমভাবে কোনো দিন ব্লগেতে দেখানো হয়ে ওঠে না। এখন তো একটু বৃষ্টির জন্য টেম্পারেচারটা কমেছে, তার জন্য ভাবলাম আজকে একটু ভালো রকম ব্রেকফাস্ট বানাই। আম দিয়ে একটু আলুর দম বসিয়েছি, আর তার সাথে পরোটা করব ভেবেছিলাম, পরে ভাবলাম করছি যখন একটু লুচিই বানিয়ে ফেলি। আমার হাজব্যান্ড বেশ কিছুদিন ধরে এই আম দিয়ে আলুর দমটা বানিয়ে দেবার কথা বলছে। আমি এর আগে কখনো বানাইনি বলে সাহস করে বানাচ্ছিলাম না, তবে আজকে দেখলাম আমও আছে, আলুও রয়েছে, তাই এমনি আলুর দম না করে ওই আম দিয়ে আলুর দমটাই চাপালাম। এবার লুচি ভাজাটা কমপ্লিট হলেই ব্রেকফাস্টের ঝামেলাটা মিটে যাবে। এরপর আবার দুপুরে রান্নার ঝামেলা আছে, তার সাথে ঘরের টুকটাক কাজকর্ম তো থাকেই। তবে অনেকটা সকালবেলা উঠেছি বলে না সব কিছু ম্যানেজ হয়ে গেল, খুব একটা সমস্যা হলো না। একটু তাড়াহুড়োর মধ্যে এই লুচিটা ভাজছিলাম, আমার হাজব্যান্ডের একটু কাজ ছিল, ওকে বাইরে বেরোতে হতো, তো আমরা একটু দেরিতে ব্রেকফাস্ট করব, 9টা 9:30টার দিকে। তবে ওকে আগে দিয়ে দেব, ও যেহেতু বাইরে যাবে, তো না খেয়ে গেলে কখন ফিরবে না ফিরবে অনেকটা লেট হবে, একটা চিন্তা থাকবে। তাই আগে ওকে দিয়ে দিলে পরে ও যখনই ফিরুক খুব একটা চাপ থাকবে না। এই তো লুচিগুলো ভেজে নিয়ে ওর ব্রেকফাস্টটা বেড়ে নিলাম, এখন ওকে দিয়ে দেব, আর তার সাথেই আমি চলে যাব আমার প্রত্যেক দিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো করতে। আর এই প্রত্যেক দিনের কাজকর্মগুলো করার জন্য আমি মোটামুটি 1 ঘন্টা মতো সময় রাখি। এর মধ্যেই না, এই 1 ঘন্টা সময়ের মধ্যেই ঘরের কাজগুলোকে সুন্দর করে গুছিয়ে করি। এতে আমার ঘরটা না একদম সুন্দর করে গোছানো থাকে। কতদিন গুছিয়ে এইভাবে রাখতে পারবো জানি না, যেহেতু বাচ্চাটা বড় হচ্ছে, এরপর তো অগোছালো হবেই। তবে এখন যতদিন পারছি ততদিন সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টাটা কিন্তু সবসময় চালিয়ে যাই। ঘরের কাজকর্ম বলতে প্রত্যেক দিনের ডাস্টিং ক্লিনিং এগুলো তো থাকেই। আর আমাদের উঠোন থেকে না ঝাঁট দেবার ফলে প্রচুর ধুলো প্রত্যেক দিন ঘরে চলে আসে। রোজই পরিষ্কার করি, তারপরেও যে এত ধুলো কোথা থেকে আসে সেটাই বুঝে উঠতে পারি না। তবে যাই হোক, চেষ্টা তো চালিয়ে যাই সবসময় সব কিছু গুছিয়ে সুন্দর করে রাখার। কোনো সময় হয়তো পারি না, তবে যেহেতু প্রতিদিন করি তাই মাঝের এক আধটা দিন যখন বাদ যায় না, খুব একটা নোংরা হয়ে গেছে বলে মনে হয় না। আর প্রতিদিনের কাজটা প্রত্যেক দিন করে নিলে কোনো একদিন আর বেশি পরিশ্রম করতে হয় না। এই যা সবসময় ঘরের এই যে কাজগুলো আমি বিছানা গোছানো দিয়ে শুরু করি। হয়তো দেখা যায় পরবর্তীকালে কোনো সময় 1 ঘন্টা সময় না থাকলে অন্য কাজগুলো অল্টারনেট করে একটু কমানো বা বাড়ানো করে নিই, কিন্তু বিছানা তোলাটা প্রত্যেক দিন নিয়মিত সুন্দর করে একটু সময় নিয়ে গোছাই। আর বিছানাটা একদম টান টান করে পাতা থাকলে আর সব কিছু গোছানো থাকলে না, সত্যি ঘরটা যেন একটু আলাদা রকমই সুন্দর লাগে, আর মনে হয় একদম সব কিছু পরিপাটি করে গোছানো রয়েছে। আগে না এই ডুগ্গু দুটোকে বাইরে রাখতাম, ইদানিং দেখছি বেটু এগুলো দেখে হাত পা নেড়ে কথা বলছে আর খেলতে চাইছে, তাই এগুলোকে এখন বিছানাতেই রাখি, যাতে ওকে শোয়ালে ও দেখে দেখে খেলতে পারে। আর এই তো এরপর টুকটাক কাজকর্ম সব কিছু একবার ভালো করে মুছে নেওয়া। তবে কি বলো তো, যেহেতু রোজ পরিষ্কার করি, খুব বেশি ধুলো টুলো তো জড়ো হয় না, তাই খুব একটা সমস্যা হয় না। একটু কলিন স্প্রে করে করে পুরো ঘরটাকে এরকমভাবে মুছে নিই, এতে না আমার ঘরটা ভীষণ পরিষ্কার থাকে আর একদম অগোছালো হয় না। একদম সকালে ঘরের বাসি কাজকর্ম করার আগে তো এই কাজগুলো করা হয়ে ওঠে না, তাই আমি ওই সকালের ব্রেকফাস্ট করে নেওয়া আর দুপুরের লাঞ্চের প্রিপারেশন করার মাঝেই 1 ঘন্টা সময়কে এইসব কাজে লাগাই। তবে যখন যেরকম সুযোগ সুবিধা অনুযায়ী তো একটু আধটু পরিবর্তন হয়ই, সেরকমই আর কি। খেয়াল করে দেখবে এই কাজগুলো যদি আমরা ফেলে রাখি
তাহলে যখন অনেক বড় হয়ে যায় তখন কাজগুলো করতে কিন্তু অনেক বেশি সময় লাগে। তবে এখন কি জানো তো, এই যে 1 ঘন্টা করে প্রত্যেক দিন ব্যয় করি, এতে করে না ঘরটা ভীষণ পরিষ্কার থাকে। আর যখন সব কাজকর্ম শেষে ঘরে আসি তখন ঘরটাকে এরকম সাজানো গোছানো দেখলে একটা আলাদাই শান্তি আসে। আর পরের ওই বড় পরিশ্রমের হাত থেকেও মুক্তি পাওয়া যায়। আর তার সাথে কি বলো তো, যেহেতু একটা ছোট বাচ্চা আছে, সেহেতু অনেক সময় অনেক কেউ বাড়িতে আসে, তো এরকম গোছানো না থাকলে না নিজেরই একটু কেমন কেমন লাগে যে কেন গোছানো নেই, বা উনি এসে দেখে কি ভাবলেন ঘরটাকে এরকম করে ফেলে রেখেছি। এই সব জিনিসের কথা ভেবেই এখন এই অভ্যাসটা করে ফেলেছি নিয়মিত পরিষ্কার রাখার। আর জানো তো, আমাদের হাতের এই মোবাইলটা ভালো কাজেও যেরকম লাগানো যায়, খারাপ কাজেও তো লাগে। তো এই যে ব্রেকফাস্টের পর যদি আলসেমি করে ফোনটা একটু ঘাঁটতে বসি, তাহলে দেখা যাবে এই 1 ঘন্টা কেন, আরও 1 ঘন্টা কোথা দিয়ে পেরিয়ে যাবে বুঝতেই পারবো না, আর কাজগুলোও হবে না। তাই সকালের দিকে না ভিডিও করা ছাড়া ফোনটাকে ব্যবহার করা একদম আমি এড়িয়ে চলি। আর এই সময় কাজগুলোকে একবারে টানা করতে থাকি। তারপরে যখন রান্নাবান্না হয়ে যায়, স্নান টান সেরে যে সময়টা পাই, সেই সময় টুকটাক ফোন দেখা, ঘাঁটা বা এডিটিংয়ের কাজগুলো আমি করি। আর এই তো এরকমভাবেই টুকটুক করে কাজকর্ম করতে থাকি। আর একটা সময়ের পর পুরো ঘরটা ক্লিন হয়ে যায়। আর ক্লিন হয়ে যাবার পর যখন ঘরটা একদম সাজানো গোছানো, সমস্ত জায়গার জিনিসটা জায়গায় থাকে, তখন দেখে এত শান্তি পাই না, তখন আর ওই পরিশ্রমটা না পরিশ্রম মনে হয় না। আরও একটা বিষয় হচ্ছে, যখন দেখবে আমাদের আলসেমি ধরে তখন কোনো কাজে কিন্তু করতে ইচ্ছা হয় না। আবার যদি একবার আমরা কোনো কাজ করতে শুরু করি তখন আর থামতে মন চায় না, তখন মনে হয় সবই করে ফেলি। আর এই তো আগে যেরকম মনে হতো থাক আজকে আর করব না, অন্য দিন করব, তবে এখন যেহেতু নিয়মিত করি তো এটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে বলতে পারো। আর এই অভ্যাসটা একবারে চলে এলে না, তখন দেখবে আর এই অভ্যাসটা ছাড়তে ইচ্ছা করবে না। তখন সব সময় মনে হবে জায়গার জিনিসটা জায়গায় গুছিয়ে রাখি, একদম এলোমেলো রাখবো না। মানে নিজের পক্ষে ঠিক যতটা সম্ভব হয় ততটা এফোর্ট দিয়ে চেষ্টা করি সব কিছু গুছিয়ে সুন্দর করে রাখার। আমি প্রথমেই বললাম ঘন্টাখানেক মতো সময় লাগে, তবে কি জানো তো, এই যে আজকে আমি কাজকর্ম করলাম, আজকে আমার ওই 40-45 মিনিট মতোই সময় লেগেছে, এর বেশি কিন্তু লাগে না। এখান থেকেও জানো তো কিছুটা সময় বেরিয়ে যায় প্রত্যেক দিন করতে থাকলে। আসলে সব কিছু গোছানোই থাকে, আর যদি বাড়ির লোকেরা খুব বেশি অগোছালো না করে, গুছিয়ে সুন্দর করে তারাও জিনিসটা জিনিসের জায়গায় রাখে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরিশ্রমটা একটু কমে যায়। বাজার থেকে আজকে 2 ধরনের শাক এনেছে, কুমড়ো শাক আর লাউ শাক। তার মধ্যে কুমড়ো শাকটা আজকে রান্না হচ্ছে, আর লাউ শাক যেটা এনেছে সেটা কেটে বেছে রাখলাম পরের দিন রান্নার জন্য। আর তার সাথেই ছোট মাছ একটু আনতে বলেছিলাম। আর আজকের যে ছোট মাছটা না, এটা ভীষণ ভালো, একদম ময়লা টয়লা নেই, শুধু একটুখানি মানে পেটগুলো গালিয়ে নিলেই মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। তবে কি জানো তো, এই ছোটো মাছ খেতে যত ভালো, বাছতে বা পরিষ্কার করতে কিন্তু অনেক বেশি সময় আর ধৈর্য লাগে। এখানে মাত্র 100 গ্রাম মাছ রয়েছে, সেটা করতেই অধৈর্য হয়ে যাচ্ছিলাম। এই মাছ যদি বেশি পরিমাণে কাটতে বাছতে হয় একদিনে, তাহলে কিন্তু একটু অধৈর্য হতেই হয়। কুমড়ো শাকটা তো প্রথমেই কেটে ফেলেছি, মাছ কি এনেছে দেখিনি তার জন্য। তবে লাউ শাকটা কাটার আগেই এই ছোটো মাছগুলো দেখলাম, আর দেখে মনে হলো লাউ পাতায় করে এই মাছগুলোকে একটু ভাজলে পাতুরির মতো করে কেমন হয়। খারাপ তো লাগে না, কোনো দিন ট্রাই করিনি আগে, আজকে মনে হলো যে একটু ট্রাই করে দেখি কেমন লাগে। একটু কুমড়ো পাতায় করে হয় শুনেছি, লাউ পাতায় হয় কিনা সেটা জানা ছিল না, তবে লাউ পাতা দিয়ে করেছিলাম, খেতে খুব একটা মন্দ হয়নি জানো তো, বেশ ভালোই হয়েছিল। পাতুরি মানেই একটু সর্ষে পোস্ত বাটা, তবে আজ না আর একটুখানি সর্ষে বাটার মতো এনার্জি হলো না। ওই পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর যে নর্মাল মশলাগুলো হয় সেগুলোই দিয়েছি। আর এখন যেহেতু একদম গরমকাল, ধনেপাতাটা আর সেরকমভাবে বাজারে পাওয়া যাচ্ছে না, আর অত দাম দিয়ে একটু আধটু কিনে আনার তো কোনো মানে হয় না। খুব বেশি প্রয়োজন না পড়লে না আমি ওই ধরনের ইনভেস্টমেন্ট করি না, তো তার জন্যই ধনেপাতাটা একদম নেই। ধনেপাতা দিলে কিন্তু টেস্টটা একদম অন্যরকম হয়ে যেত। তবে ওই যে যা ছিল তাই দিয়েই কাজ চালিয়েছি, আর মোটামুটিভাবে বেশ ভালোই হয়েছিল।
প্রথমের পাতুরিটা যেভাবে মুড়িয়েছি সেটা দেখলে তোমরা হেসে পাগল হয়ে যেতে, আর সাথে কমেন্টে এত ব্যাড কমেন্ট করতে যে তোমার থেকে কি শিখবো, তোমাকেই শেখানোর দরকার আছে। অবস্থা দেখে বুঝতেই পারছো একদম যাচ্ছে তাই কাণ্ড করে ফেলেছি। তবে পরেরটা থেকে কিন্তু বুঝে গিয়েছিলাম ব্যাপারটা ঠিক কীভাবে করতে হবে। আর তারপর দেখো মোটামুটি পাতাগুলো ভালোই মুড়িয়েছি। আর এই তো মানুষ তো এইভাবেই শেখে, তাই না বলো? আস্তে আস্তে আমিও শিখে গেছি। এটাই হচ্ছে ব্যাপার, একবারই কি মানুষ আর পারফেক্ট কিছু করতে পারে? আমিও না হয় প্রথমটা পারিনি, তবে লাস্টেরগুলো কিন্তু বেশ ভালো বানিয়েছিলাম। আর শুধু যে ভালো বানিয়েছি তা নয়, খেতেও কিন্তু বেশ হয়েছিল। আর এই তো এরপর একটুখানি সর্ষের তেল দিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দিয়ে আস্তে আস্তে একদম পোড়া পোড়া পর্যন্ত ভেজেছি। আর খেতে না ভীষণ ভালো হয়েছিল। আর পাতাগুলোতে যে একটু পোড়া পোড়া ভাবটা এসেছিল তার জন্য না শেষ অবধি একটা খুব সুন্দর ফ্লেভার এসেছিল। আর মানে সত্যি বলতে কি মশলাপাতি সমস্ত কিছু একদম পারফেক্ট হয়েছিল, তার জন্য কিন্তু এটা ভীষণ ভালো হয়েছিল। আমাদের বাড়িতে যেহেতু অনেকগুলো কলা গাছ আছে, সেহেতু যখনই এসব পাতুরি টাতুরি করার দরকার হয় তখন কিন্তু কলা পাতায় মুড়িয়েই মানে করে ফেলি, যেহেতু ওটা ইজিলি অ্যাভেলেবেল থাকে। তাই খুব একটা এইসব লাউ পাতা কুমড়ো পাতায় কখনো কিছু ট্রাই করিনি। তবে আজকে এই যে করলাম বেশ লাগলো জানো তো। এরপর যখন বাড়িতে এই ধরনের কিছু করব, যদি তখন লাউ পাতা বা কুমড়ো পাতা থাকে ওটা দিয়ে ট্রাই করব, বেশ ভালো লাগলো। এর সাথে ডাল আর কুমড়ো শাকের তরকারিটা মাই করে নিয়েছিল। এখন এই যে এটুকু করে ফেললাম, ব্যাস আজকে রান্নাঘর থেকে ছুটি, সাথে তোমাদের কাছ থেকে ছুটি চেয়ে নিচ্ছি এই ব্লগটা থেকেও। আবার দেখা হবে আগামীকাল।